বিতর্ক যেন পিছু ছাড়ছে না অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিচার বিভাগ পুনর্গঠন এবং উপদেষ্টা নিয়োগ দিয়ে তার ভূমিকা ঘিরে শুরু হয়েছে নানান সমালোচনা। কেউ কেউ প্রশ্ন তুলছেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাথে তার সম্পৃক্ততা নিয়ে। আসলেই কি তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট? এই বিষয়ে এখন মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জুলাই বিপ্লবে তীব্র আন্দোলনের মুখে 5ই আগস্ট পতন হয় শেখ হাসিনার। তখন দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি ও অবসান ঘটে 1.5 দশকের আওয়ামী স্বৈরা শাসনের। এই আন্দোলন বাস্তবায়নের মূল কারিগর ছিলেন মূলত শিক্ষার্থীরা, কিন্তু এই আন্দোলন সামনে এগিয়ে নিতে বুদ্ধিজীবী মহলেরও রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। আন্দোলনের পিছনে থেকে শিক্ষার্থীদের সাহস জুগিয়েছেন তারা। তাদের মধ্যে অন্যতম হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি শুধু আন্দোলনের পেছনে নয়, লড়েছেন সামনে থেকেও। সংকটকালীন সময়ে পাশে ছিলেন শিক্ষার্থীদের। সম্প্রতি আসিফ নজরুলকে নিয়ে নানান সমালোচনার জন্ম হয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে তার সম্পৃক্ততা নিয়ে। অভিযোগ উঠেছে শেখ হাসিনার পতনের পর ভারতের উদ্দেশ্য পূরণে কাজ করার। তবে এ বিষয়ে এখন মুখ খুললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জীব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যাকে রয়ের এজেন্ট বলছেন, গত 2019 সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে থেকে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা। এনআরসি, সিএএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন, আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম, সব সময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ক্যাম্পাসের 15 থেকে 20টা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার। সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার, যেটাকে গঠনামূলক সমালোচনা বলা হয় আর কি। এসব বিষয়ে কিছু বলতে চাইনি, কিন্তু রয়ের এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না। অবশ্য আপনাদের কনস্পিরেসি থিওরিতে আমাদের আন্দোলনও পরিচালিত ছিল, যে আন্দোলনের পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো। আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই, না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছি তা ভুলুণ্ঠিত হবে। এতটুকু আহ্বান থাকবে। দর্শক, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আসলে কে? তার পরিচয়টাই বা কি? আমরা কি তা জানি? চলুন তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জেনে আসি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পরিচয় হলো, শেখ হাসিনা সরকারের পদত্যাগের 3 দিন পর গঠিত হয়েছে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস এ সরকারের প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার 8ই আগস্ট রাত 9টায় বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্য উপদেষ্টারা। সরকারের উপদেষ্টা পদে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল। ছাত্রদের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানে অভিভাবক হিসাবে সামনের সারিতে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এ অধ্যাপককে। দেশের অনেক শিক্ষার্থীর আদর্শ তিনি। বিশেষ করে আন্দোলন করার সময় কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ গ্রেফতার করলে অভিভাবকের ভূমিকায় থানা থেকে শিক্ষার্থীদের ছাড়িয়ে আনেন তিনি। এ সময় ব্যাপক প্রশংসিত হন আসিফ নজরুল। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিটি কর্মসূচিতেও সোচ্চার ছিলেন তিনি। 1966 সালের 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেন আসিফ নজরুল। তিনি একাধারে লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে 1986 সালে স্নাতক ও 1987 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। 1999 সালে সোয়াস স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তার পিএইচডি সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবেও কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের আগে 1991 সাল থেকে আসিফ নজরুল একটি বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় প্রতিবেদক হিসেবে কাজ করতেন। পরে বিচিত্রার উত্তরসূরি সাপ্তাহিক 2000-এ এ প্রদায়ক সম্পাদক হিসেবে কাজ করেন তিনি।
তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন। প্রসঙ্গত নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার 8 আগস্ট রাত 9টা 27 শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। দর্শক, এখন কথা হলো, যেহেতু অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাথে সম্পৃক্ত থাকার গুঞ্জন উঠেছে, তাহলে এবার আমরা জানতে চলেছি ভারতীয় গোয়েন্দা সংস্থা র আসলে কারা এবং তারা কিভাবে কাজ করছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা র যেভাবে কাজ করে 1962 সালে ভারত চীন এবং 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ইন্টেলিজেন্স ব্যুরোর ব্যর্থতার পরিচয় দেয়। সেই গোয়েন্দা তথ্যের ঘাটতি থেকে একটি নতুন গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। 1968 সালের 21 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় র, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। র নামে তৈরি এই সংস্থার উপর দায়িত্ব পড়ে বিদেশি সরকার, প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের তথ্য সংগ্রহ করার। র এর প্রথম প্রধান হিসেবে নিযুক্ত হন রামেশ্বর নাথ কাও, আর শঙ্করন নায়ার হন তার 2 নম্বর অফিসার। এই দুজন ছাড়াও ইন্টেলিজেন্স ব্যুরো থেকে 250 জনকে র উইংয়ে বদলি করা হয়। পরে 1971 সাল থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি র এজেন্ট বেছে নেওয়া শুরু হয়। 1973 সালের পর এই সরাসরি নিয়োগের প্রক্রিয়াও বদলে যায়। শুরু হয় সরাসরি নিযুক্ত কর্মকর্তাদের এক কঠিন প্রতিযোগিতা। তাদের বেশ কয়েকটি পরীক্ষা পার করতে হয় তাদের রয়ের এজেন্ট হতে। লেখক সাংবাদিক নিতিন গোখলে তার আর.এন. কাও জেন্টালম্যানস স্পাই মাস্টার বইয়ে লিখেছেন যে রয়ে প্রথমে মনস্তাত্ত্বিক পরীক্ষা হতো। পরীক্ষার্থীদের ভোর 3টায় কোনো এক জায়গায় যেতে বলা হতো। সেখানে পৌঁছানোর পর তাদের অবজেক্টিভ টাইপ টেস্ট দেওয়া হতো। যারা পরীক্ষায় উত্তীর্ণ হতেন তাদের ইন্টারভিউ নেওয়া হতো। ওই ইন্টারভিউ নিতেন যুগ্ম সচিব পদ মর্যাদার অফিসার। রয়ের বিশেষ সচিব পদ থেকে অবসর নেওয়া রানা ব্যানার্জি বলেন, এখন 95%-এরও বেশি কর্মী ভারতীয় পুলিশ সেবা বা আইপিএস থেকে নির্বাচিত হন এবং অর্থনৈতিক গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজের জন্য কিছু কর্মকর্তাকে কাস্টমস এবং আয়কর বিভাগ থেকে নেওয়া হয়। র এখন যেভাবে কর্মকর্তা নিয়োগ করে সেই বাছাই প্রক্রিয়া নিয়ে সংস্থার একটি অংশেরই সমালোচনা রয়েছে। গুপ্তচর সংস্থাটির প্রাক্তন প্রধান বিক্রম সুদ তার বই দ্য এন্ডিং গেমে লিখেছেন যে কোনো আইপিএস অফিসার রয়ে যোগ দিতে দিতে তার বয়স 30 বা তার বেশি হয়ে যায়। ওই বয়সে নতুন কোনো পেশায় মানিয়ে নেওয়া যে কারো পক্ষেই কঠিন। এই বয়সে খুব বেশি ঝুঁকি নেওয়ার পরিস্থিতি থাকে না কেউ। বিক্রম সুদ লিখেছেন, পুলিশ সার্ভিস থেকে গোয়েন্দা এজেন্সিতে নিয়োগ এখন আর এতটা কার্যকর পদ্ধতি নয়। এমন একটা পেশা যেখানে ভাষার দক্ষতা এবং খবর বের করার শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজের জন্য প্রশিক্ষণ পুলিশের থাকে না। গুপ্তচরদের অর্থনৈতিক, সাইবার, বৈজ্ঞানিক এবং কৌশলগত ক্ষেত্রে বিশেষজ্ঞ হতে হবে, যে প্রশিক্ষণ আইপিএস অফিসারদের দেওয়া হয় না। নবনিযুক্ত এজেন্টদের বিভিন্ন বৈদেশিক ভাষা ও ভৌগোলিক কৌশলগত বিশ্লেষণ নিয়েও তাদের পারদর্শী করে গড়ে তোলা হয়। তাদের অধ্যয়নের তালিকায় সিআইএ, কেজিবি, মোসাদ ও MI6 নিয়েও কেস স্টাডি রয়েছে। প্রাথমিক প্রশিক্ষণের পরে তাদের ফিল্ড ইন্টেলিজেন্স ব্যুরোতে রাখা হয়, যেখানে তাদের শেখানো হয় যে চরম শীতে কিভাবে কাজ করতে হয়, কিভাবে অন্য দেশে অনুপ্রবেশ করা যায়, কিভাবে ধরা পড়া এড়ানো যায়, কিভাবে প্রশ্নের উত্তর দিতে হয় বা কিভাবে নতুন কারো সঙ্গে যোগাযোগ গড়ে তোলা যায়, তাও প্রশিক্ষণের অঙ্গ। দর্শক, এই হলো আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।